দেশ বদলাতে হলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। বিমস্টেক ইয়াং জেন সম্মেলনে ডক্টর ইউনুস। মোদির সাথে বৈঠক হতে পারে কাল। সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ভুলভাবে উপস্থাপন, অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা বলছেন খোদ ভারতীয় বিশ্লেষকরা। পাহাড়ে বড় সমস্যা চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে সরকার। এখনো নগরে ঈদের আমেজ, লম্বা ছুটিতে কেউ কেউ ছাড়ছেন ঢাকা। কাল পরশু রাজধানীমুখী মানুষের স্রোত বাড়বে বলে ধারণা। সবাই তো আগেই চলে গেছেন, এখন আমরা যেন একটু ফ্রি ভাবে যেতে পারি, এই জন্য আর কি ঈদের পরে যাচ্ছি। বাসগুলো নিতে সময় সব সেরে যাচ্ছে, কিন্তু যাত্রী নেই। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যে ভারতের আপত্তিকে অযৌক্তিক মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে প্রতিবেশী দেশটির গণমাধ্যম ও কিছু বিশেষজ্ঞ অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছেন। তাদের মতে প্রফেসর ইউনুস মূলত ব্যবসা বাণিজ্য তথা কানেক্টিভিটি ইস্যুতে মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ও জানিয়েছে, সৎ উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন তিনি। Making a strong pitch for the Dragon to increase its footprints in Bangladesh. গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা ভারতীয় গণমাধ্যমে। দাবি, সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক বলে যে মন্তব্য করেছেন ডক্টর ইউনুস, তা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি নাকি। কিন্তু আসলেই কি তাই? বেইজিংয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় মূলত এ অঞ্চলের কানেক্টিভিটি নিয়ে কথা বলছিলেন প্রফেসর ইউনুস। Eastern part of India called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. প্রশ্ন হলো, এমন বক্তব্য কি নতুন? জাপানের বিগবি পরিকল্পনা বা বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার BCIM করিডোরের যে আলাপ, তার সাথেও সম্পৃক্ত প্রতিবেশী দেশের এই 7 রাজ্য। তাই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য না খোঁজার কথাই বলছেন নীতি নির্ধারকরা। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এটা হচ্ছে, এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছিলেন, ব্যক্তি প্রফেসর ইউনুস আর বক্তব্যের স্থান চীন হওয়ায় এ নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে ভারতে। প্রফেসর ইউনুস বলেছেন বলে সেটা তাদের কাছে হয়তো লেগে থাকতে পারে, অথবা সেটা বেইজিংয়ে বলা হয়েছে বলে তাদের কাছে লাগে। কিন্তু এটাও তো সত্যি কথা যে বাংলাদেশ 2010 সালে যখন ভারতকে এবং নেপাল এবং ভুটানকে মংলা এবং চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছিল, তখনও কিন্তু উদ্দেশ্য সেটাই ছিল যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সহায়তা করার জন্য। 5 আগস্ট পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনে বাড়তি মাত্রা যোগ করেছে প্রফেসর ইউনুসের চীন সফর। যদিও তার আলোচিত এই মন্তব্যকে নিরাপত্তার লেন্সে দেখা সঠিক হবে না বলে মনে করছেন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত। আমার ধারণা উনি হি ওয়াজ টকিং অ্যাবাউট ইকোনমিক রিজিওনাল ফোরাম, যেটাতে এটা তো ঘটনা যে আমরা যেরকম ভাবে নর্থ বাংলাদেশ আমাদের ট্রানজিট দিয়েছে, আমাদের অ্যাক্সেস দিয়েছে, সেগুলো তো আমাদের সুবিধে হয়েছে। মানে নর্থ ইস্ট ইজ ল্যান্ডলকড, এটা তো নিয়ে কোনো সমালোচনা নেই, এটা ঘটনা। উনি যদি ইন্ডিয়াকে রাগাবার জন্যই বলে থাকে কোনো কথা, সেটা দেওয়া মেনি আদার ওয়েজ টু ডু ইট। আমার মনে হচ্ছে এটা আমরা বেশি মিসরিড করছি এটাকে, বা ওভার রিডিং করছি। এমন বাস্তবতায় বিমস্টেক সম্মেলনে দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার 2 শীর্ষ নেতার। সেখানে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনাও অনেক বেশি, আর তাহলে অনেক কিছু সহজ হতে পারে বলে ধারণা। এখন ভারত যেভাবে বাংলাদেশকে দেখতে চায়, আমরা কি সেভাবে তাদের সামনে ধরা দেব বা তাদের কাছে প্রস্তাবিত হব কি হব না? এখন এই জায়গাটায় আমার ধারণা প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ আলোচনা হলে অন্তত পারস্পরিকভাবে আমরা পরস্পরকে আশ্বস্ত করতে পারবো যে আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমার ক্ষতি হয়।
এই জায়গাটুকু আশ্বস্ত করা যাবে। যুক্তরাষ্ট্র সরকারের বিতর্কিত নানা সিদ্ধান্ত সহ বিদ্যমান বিশ্ব বাস্তবতায় এই অঞ্চলের দেশগুলোর ঐক্য ভীষণ জরুরি বলেও মত বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশকে পরিবর্তন করতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না, এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে বক্তব্য রাখেন তিনি। এই প্রথম তরুণদের জন্য এমন আয়োজন করল আঞ্চলিক সংস্থাটি, যা বিমস্টেকের আগামীর কাঠামো তৈরিতে সাহায্য করবে। সেখানেই আজ কি নোট বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। কথার শুরুতেই তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের যাত্রার অভিজ্ঞতা ভাগাভাগি করেন। বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে, সম্পদের ভারসাম্য আনতে হবে, একই সাথে পরিবেশের কথা ভাবতে হবে। তিনি আরো বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই উদ্যোক্তার মনে লোভ চলে আসবে, সে ব্যবসা ধ্বংস হতে বাধ্য। মূল বক্তব্য শেষে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। You can go thousands of miles with that. Nobody can stop you because money comes rolled back again and again. So use the same money over and over again. And I started saying, charity money has only one life. You can use the money once only. Money goes out, does a wonderful job, but never comes back. That's called charity. I say the same thing if I use it as a loan. I lend the money, I provided the funds, charge the cost of the operation, money comes back. Use it again, it does the same thing again. So you can expand and expand and expand. পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র, এগুলো বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটির বাঘাইহাট ও সাজেক পরিদর্শন শেষে স্থানীয় বিজিবি সেক্টরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 5 আগস্টের পর সমতলে অনেক থানার অস্ত্র লুট হয়েছে, এসব অস্ত্র উদ্ধার হলেও অনেক সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাহাড়ের উন্নয়ন যেন সঠিক জায়গায় পৌঁছায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে, ওইটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিকমতো মনিটর করবে, টাকা যেন ঠিকমতো। ঈদের চতুর্থ দিনে দেশবাসী মাতোয়ারা উৎসব উদযাপনে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। রাজধানীর ঈদ বিনোদনের খবর জানবো সহকর্মী শওকত মঞ্জু শান্তর কাছ থেকে। তিনি আছেন রমনা পার্কে। শান্ত, এই যে ঈদের লম্বা ছুটি, মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? রমনা পার্কের পূর্ব কোনাটাতে, যেখানে ছোটদের জন্য একটা কর্নার করা আছে, শিশু কর্নার, এবং এখানে বলতে হবে যে ছোটদের যে অংশগ্রহণ দেখতে পাচ্ছি, যতই রোদ কমতে শুরু করেছে, যেহেতু একটা ঝাপসা গরম চলছে, যতই রোদ কমতে শুরু করেছে মানুষের অংশগ্রহণ বাড়ছে। এবং এখানে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে ছোট বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে, সেই রাইডগুলোতে ছোট বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে, নিজেদের মতো করে খেলছে এবং একটা হুটুপুটি, এদের আনন্দ দেখে অভিভাবকরাও বেশ খুশি। কেননা আসলে ঢাকায় তো আসলে ঘোরার মতো জায়গা তেমন একটা নেই, এবং ছোটদের জন্য বিশেষ করে যে কোনো আয়োজন থাকবে সে তেমনটাও আমরা খুব একটা দেখি না। কাজেই এই বাচ্চাদেরকে নিয়ে ঈদের এই সময়টা তাদের একটা অভিযোগের জায়গা থাকে যে তারা ঘুরবে কোথায়, খেলবে কোথায়, রাইড আছে কিনা। তো সব মিলিয়ে বলতে হবে রমনা পার্কে যেমন একটা প্রাকৃতিক একটা আবহ রয়েছে, সবুজের অভয়ারণ্য রয়েছে, সেখানে যেমন নিজেদের সময় কাটানোর একটা সুযোগ, সেইটার সাথে সাথে বাচ্চাদের জন্য যেহেতু খেলার একটা আয়োজন রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে, সেই জায়গাগুলোকে বেশ ভালোভাবে উপভোগ করছে ঢাকাবাসী। এবং বলতে হবে যে মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং সেই সংখ্যাটা কয়েক হাজার হয়ে যায় সন্ধ্যার আগ মুহূর্তে। এবং ঈদের এই ছুটিতে রমনা পার্কের যে জায়গাটা একদম পুরোটাই বলতে হবে যে সার্বজনীন, সবাই এখানে এসে নিজেদের মতো করে সময় কাটান
এবং বাচ্চাদের এই আয়োজনটা আসলে সবারই নজর কাড়ে এবং বাচ্চাদের খুশিটা যাতে আরো বহুগুণ বেড়ে যায় সেই জন্য অভিভাবকরাও চেষ্টা করেন যাতে তাদের সন্তানরা এই ধরনের রাইডগুলোতে উঠতে পারে। তো সব মিলিয়ে বলতে হবে যে আসলে এই রমনা পার্কের অংশটাতে শিশুদের অংশগ্রহণ যেমন রয়েছে, পুরো রমনা পার্কের যে লেকের অংশ রয়েছে অথবা গাছের অংশগুলো রয়েছে যেখানে বসার সুযোগ রয়েছে, সেখানে কিন্তু অসংখ্য মানুষ এখন হাঁটাচলা করছেন, ঘুরছেন, ফিরছেন এবং এই ঈদ আনন্দ থাকবে রাত অবধি। জি শান্ত, বাচ্চারাও যে বেশ খুশি সেটি দেখতে পাচ্ছিলাম। লম্বা ছুটির কারণে এখনো কাটেনি ঈদের আমেজ। কেউ কেউ এখনো ছাড়ছেন ঢাকা, কেউ বা আবার জরুরি কাজে ফিরতে শুরু করেছেন রাজধানীতে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে ট্রেন কিংবা বাস কোথাও নেই যাত্রী চাপ। শুক্র ও শনিবার বাস ট্রেনের রাজধানীমুখী স্রোত বাড়বে বলে ধারণা বাস মালিকদের। ঈদের ছুটিতে সবসময়ই ঢাকা ছাড়েন কর্মজীবী মানুষ। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপনে যান গ্রামের বাড়ি। এবার লম্বা ছুটি হয়, যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখ মানুষকে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তাদের অনেকেই এখন ছাড়ছেন ঢাকা। রোববার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত, তাই শুক্র ও শনিবার বাস ট্রেন লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ থাকবে। ঢাকার বাইরের থেকে চাপ নাই, ঢাকাতে যাত্রী গেছে, এখন আসার মতো সে চাপটা এখন আসেনি, গাড়ি খালি আসতেছে। এমন চাপ তো পাইনি, আগের বার গাড়ি ভরছি 1800 করে, এবার মনে করেন যে 500 টাকার উপরে গাড়ি ভরতে পারিনি, কাউন্টারের ভাড়ায় 550 টাকা। যেহেতু ঈদের ছুটি এখনো শেষ হয়নি, ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই। ঢাকায় ফেরা যাত্রীরা জানান স্বস্তির যাওয়া আসার কথা। অন্যদিকে কেউ আবার এখন যাচ্ছেন ঘুরতে। ঢাকার বাইরে যাচ্ছি, আমাদের একটু ঘুরতেও যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। ছুটি তো দেশে যাই নাই, তো এখন আমি ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ঈদের পর একটা রিল্যাক্স, একটু ঘোরা বাচ্চাদের সাথে। বাস টার্মিনালগুলোতেও রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের তেমন একটা চাপ লক্ষ্য করা যায়নি। ঢাকা ছেড়ে যাওয়া বেশিরভাগ বাসেই দেখা গেছে যাত্রী সংকট। কমফোর্টেবলি ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে যাব, সেজন্য আসলে ঈদের পরে যাওয়া। সবাই তো আগেই চলে গেছেন, এখন আমরা যেন একটু ফ্রি ভাবে যেতে পারি, এই জন্য আর কি ঈদের পরে যাচ্ছি। সড়ক, রেল ও নৌপথে তেমন কোনো ভোগান্তি না থাকায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বাচ্ছন্দ্যেই ফিরবে রাজধানীবাসী, এমন প্রত্যাশা সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরে মহানবীকে নিয়ে কটূক্তিকারী যুবককে গ্রেফতার না করার প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল থেকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের মোহনপুর টোল প্লাজার সামনে বিক্ষোভ করেন বনতারা গ্রাম ও তার আশপাশের এলাকার মুসল্লিরা। তাদের অভিযোগ, গতকাল জেলার সীমান্তবর্তী এলাকার এক যুবক তার ফেসবুক পেজে মহানবীকে নিয়ে কটূক্তি করে। বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। তাদের দাবি, স্থানীয় প্রশাসনকে জানানো হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচি মন্তব্য কটূক্তি করেছে, তার সকাল সন্ধ্যা 6টার মধ্যেই তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 3 দিন পার হলেও সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বেড়ি বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। বিকল্প রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে। সকাল থেকেই ভাঙা বাঁধের পাশে জিও টিউবে বালু ভরে বিকল্প রিং বাঁধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সাথে যোগ দিয়েছে সেনা সদস্যরাও। স্থানীয়রা জানায়, ঈদের দিন জোয়ারের তোড়ে বিছোট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 200 ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ধসে পড়ে মাটির ঘরবাড়ি, ভেসে যায় মাছের ঘের আর কৃষি জমি। এখনও এই ইউনিয়নের 11টি গ্রামে ওঠানামা করছে উপকূলের লোনা পানি। ঈদের আনন্দ দূরের কথা, বরং মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছেন প্রায় 20,000 মানুষ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। 6 দলের মধ্যে 2 দল জায়গা পাবে সেপ্টেম্বরের মূল আসরে। কোয়ালিফায়ারে পাকিস্তান ও উইন্ডিজকে প্রধান বাধা মনে করছে বাংলাদেশ। নিজেদের 5টি ম্যাচ জেতাই দলের প্রধান লক্ষ্য বলছেন হেড কোচ সারওয়ার ইমরান। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এই অভিজ্ঞ কোচ বলেন, ঢাকা লিগ থেকে ভালো প্রস্তুতি নিয়েছে দল। 29 সেপ্টেম্বর ভারতে বসবে নারী বিশ্বকাপের পরবর্তী আসর। স্বাগতিকদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সুযোগ পেয়েছে সরাসরি।
8 দলের আসরের বাকি 2 স্পট চূড়ান্ত হবে বাছাই পর্বের মাধ্যমে, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে দেশ ছেড়েছে টাইগ্রাসরা। পাকিস্তানে 5 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জায়গা পাওয়ার রেসে মূলত পাকিস্তান ও উইন্ডিজ নারী দলকেই মূল প্রতিপক্ষ মানছেন বাংলাদেশ কোচ ইমরান সারোয়ার। টার্গেট সবকটি ম্যাচ জয়। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 বাই 1 5টা ম্যাচে উইন করতে চাই। সেজন্য 2টা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড এবং এদেরকেও ছোট করে দেখছি না। আমরা সবার সাথে ফাইট দিয়ে 1 বাই 1 ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই। কিছুদিন আগেই নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, তাই তো প্রস্তুতিটা খুব ভালো বলছেন হেড কোচ। সেই সাথে দেশে ক্যাম্প করার পাশাপাশি পাকিস্তানে গিয়েও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে দল। বাছাই পর্বের লড়াই 5 এপ্রিল শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ 10 এপ্রিল। তাই তো ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা চান ইমরান সারোয়ার। আমাদের প্রস্তুতির একটা অংশ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে, এবং লাস্ট 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে। ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। আইসিসি ইভেন্টের ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে, এবারের আসরেও তার ব্যতিক্রম হবে না। আসরের সবগুলো ম্যাচই লাহোরের 2টি স্টেডিয়ামে, যেখানে প্রথাগতভাবেই হয় হাই স্কোরিং পিচ। তাই তো বাংলাদেশি ব্যাটারদের যেমন বড় স্কোর করতে হবে, ঠিক তেমনি বোলারদের ভালো করতে হবে ব্যাটিং স্বর্গে। ইমরান সারোয়ার বলছেন, কন্ডিশন সম্বন্ধে ওয়াকিবহাল তার দল। আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেইভাবে আমাদের যে ক্যাম্পটা হলো, আমরা স্পেসিফিক এই কাজগুলো করেছি। যদি ব্যাটিং উইকেট হয় 250+ উইকেট হবে, তো আমি আশা রাখি আমাদের ব্যাটাররা করতে সক্ষম হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।